আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমরা ভালো আছো। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসায়নের কিছু প্রয়োগমূলক কাজ করব, অঙ্ক করব। তোমরা খুব মনোযোগ সহকারে করলে সেটা তোমাদের পড়াশোনার জন্য খুব বেশি উপকার হতে পারে। চলো আমরা কিছু প্রশ্ন সলভ করি। প্রথম প্রশ্ন হচ্ছে কোয়েশ্চন 1, n-তম কক্ষপথের ও প্রথম কক্ষপথের n-তম কক্ষপথের ও প্রথম কক্ষপথের আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগের সম্পর্ক। গতিবেগের সম্পর্ক প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাই n-তম কক্ষপথ এবং প্রথম কক্ষপথে ইলেকট্রন গতিবেগের সম্পর্ক। n-তম কক্ষপথ আরটা হচ্ছে প্রথম কক্ষপথ, কার সম্পর্ক? গতিবেগের সম্পর্ক। প্রিয় শিক্ষার্থী, গতিবেগকে আমরা কি দ্বারা ইন্ডিকেট করি? আমরা ভি দ্বারা ইন্ডিকেট করি, কেমন? তাহলে আমাদেরকে দিকে নিশ্চয়ই n-তম কক্ষপথের গতিবেগের সূত্র জানতে হবে এবং অনুরূপভাবে প্রথম কক্ষপথের আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগের সূত্র আমাদেরকে পারতে হবে। যদি পারে, আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমরা জিনিসটা খুব সহজেই ডিটারমাইন করতে পারবো। আমরা জানি n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রন গতিবেগ, আবর্তনশীল ইলেকট্রন এর গতিবেগ ভি এন ইকুয়াল টু, শিক্ষিত আমরা এটাকে কি দিয়ে লিখবো? আমরা এটাকে ভি এন দিয়ে লিখবো, কেমন? ভি এন, যেহেতু n-তম কক্ষপথ। আমরা জানি ফর্মুলাটা, আমরা জানি 2 পাই z e স্কয়ার ডিভাইড বাই n x। আমরা এখন সম্পূর্ণ শিক্ষার্থী অনুরূপভাবে মুখস্থ না করে আমরা প্রথম কক্ষপথে আবর্তনশীল গতিবেগ আমরা লিখতে পারি। সুতরাং প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ শিক্ষার্থী কত হবে? ভি 1 ইকুয়াল টু 2 পাই z e স্কয়ার ডিভাইড বাই 1 ইনটু x। যেহেতু দুইটি সমীকরণের মধ্যে তুলনা করতে বলছে, সেহেতু প্রিয় শিক্ষার্থী আমরা কি করব? আমরা ইকুয়েশন 1/2 করব, কেমন? তার মানে আমরা এটা দ্বারা কি করবো? ভাগ করব। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি বি এন ভাগ বি ইকুয়াল টু কত হবে? 2 পাই জেড ই স্কয়ার ডিভাইড বাই এন এইচ ভাগ কত লিখতে পারি? আমরা 2 পাই জেড ই স্কয়ার ডিভাইড বাই 1 এইচ। শিক্ষার্থী, তোমরা অবশ্যই জানো পাই মানে কি? আমরা জানি পাই একটি ধ্রুবক সংখ্যা, জেড মানে আমরা সবাই জানি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, ই মানে আমরা জানি ইলেকট্রনের চার্জ, এন মানে আমরা জানি কক্ষপথ, এইচ মানে আমরা সবাই জানি প্লাঙ্কের ধ্রুবক। তাহলে এখানে আমরা কি করতে পারি? ইকুয়াল টু, আমরা নিশ্চয় সবাই জানি ভাগের কাজ বললে আমরা কি করবো? 2 দিয়ে দেবো, চেঞ্জ করে দেবো। 2 পাই জেড ই স্কয়ার ডিভাইড বাই এন এইচ ইন্টু করে হবে 1 ইন্টু এইচ ডিভাইড বাই 2 পাই জেড ই স্কয়ার।
প্রিয় শিক্ষার্থী, ক্যালকুলেশনটা তোমরা একটু সহজে দেখতে চাইলে পারবে। এই যে এটা যে সেম, এটার সাথে এটা সেম মিল আছে, আমরা যেটাকে আমরা কেটে দিতে পারি, বাদ দিতে পারি। আর এখানে এইচ আছে, আর এখানেও কত আছে, এইচ আছে। তাহলে এই এইচের সাথে এইচ কিভাবে কাটবে? তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী আমরা আর কি দেখতে পাই? আমরা দেখতে পাই উপর দেখতে পাই আমরা 1, দেখতে পাই আমরা এইচ। এখানে যদি দেখতে সুবিধা হয় প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে ইকুয়াল টু 1 নিচে কত পাবো আমরা এইচ পাবো। তাহলে আমরা কি লিখতে পারি, কি দেখাতে পারি? bn আমরা দেখাতে পারি bn বাই b1 ইকুয়াল টু কত 1 বাই n 1 বাই s 1 বাই n 1 বাই n ইস কানে চলছে 1 বাই n। তাহলে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করে আমরা কি করতে পারি? আমরা কি করতে পারি? bn ইকুয়াল টু কত আসছে আমাদের? bn ইন্টু n ইকুয়াল টু আমি কত লিখতে পারি? b1 সুতরাং bn ইকুয়াল টু কত হবে? কত হবে? b1 ইন্টু 1 বাই n। তাহলে আমরা এই সম্পর্কে আমরা দেখতে পারি। হ্যাঁ, তাহলে আমরা কি দেখাতে পারি? n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের সাথে প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগের সম্পর্ক কত? 1 বাই n টাইমস 1 বাই n-তম 1 বাই n গুণিতক। প্রশ্ন 2 শিক্ষার্থী, আমরা পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে প্রিয় শিক্ষার্থী, পরের প্রশ্ন হচ্ছে যে n-তম কক্ষপথের ব্যাসার্ধ, n-তম কোশ্চেন 2, n-তম কক্ষপথের ব্যাসার্ধ ও প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি সম্পর্ক ও প্রথম কক্ষপথের ব্যাসার্ধের সম্পর্ক। এই শিক্ষার্থী আমরা সবাই জানি এই করে কোনো জিনিস এই করে যারা একটু বুদ্ধি করে দেখবে তারা এখানে দেখতে পারবে n-তম কক্ষপথের ব্যাসার্ধকে আমরা সবাই কি জানি? আমরা r হিসেবে জানি, কেমন? যেহেতু n-তম কক্ষপথ তাই এটাকে আমরা r n দিয়ে লিখবো। এখানে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বলছে, এটাকে আমরা r1 লিখবো, কেমন? ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। প্রিয় শিক্ষার্থী, আমরা জিনিসটাকে এইভাবে শুরু করতে পারি। আমরা সবাই জানি পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস আছে, এটা যদি প্রথম কক্ষপথ হয় এবং আমরা যখন অনেকগুলো কক্ষপথ ড্র করবো এবং আমরা n-তম কক্ষপথ আমরা বলতে পারি, আমরা n-তম কক্ষপথ, কেমন? তো এই কক্ষপথের ব্যাসার্ধের সাথে এই কক্ষপথের ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। প্রিয় শিক্ষার্থী, এই কারণে আমাদেরকে কি জানতে হবে? আমাদেরকে পারতে হবে n-তম কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ। আমরা জানি n-তম কক্ষপথের ব্যাসার্ধ r n ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? n স্কয়ার h স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার m z e স্কয়ার। একদম সমীকরণ, কেমন? প্রথম কক্ষপথের ব্যাসার্ধ r1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? শিক্ষার্থী, আমরা এখানে লিখতে পারি 1 স্কয়ার ইন্টু h স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার m z e স্কয়ার। আমরা দ্বিগুণ সমীকরণ লিখতে পারি, কেমন? প্রিয় শিক্ষার্থী, এখন যেহেতু তুলনা করতে বললো, আমরা আগে নিয়ে আমরা কি লিখবো? সমীকরণ 1 ভাগ 2 করব, কেমন? আমরা প্রিয় শিক্ষার্থী আমরা কি লিখতে পারি? rn ভাগ r1 ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? n স্কয়ার h স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার m z e স্কয়ার ডিভাইড কত? 1 স্কয়ার ইন্টু h স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার m z e স্কয়ার, কেমন?
তো প্রিয় শিক্ষার্থী আমরা জানি আমরা ভাগের ক্লাস নিশ্চয় দিয়ে আমরা উল্টি দিকে চেঞ্জ করে দিব আর এন ডিভাইড বাই আর ওয়ান ইকুয়াল টু কত লিখবো আমরা এন স্কোয়ার এস স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার ইন্টু উপর আমরা কত লিখবো 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার ডিভাইড বাই 1 স্কোয়ার ইন্টু এস স্কোয়ার। কেমন? প্রিয় শিক্ষার্থী আমরা এখানে আগের মতো কি দেখতে পাই? আমরা এখানে দেখতে পাই এই পুরো মানের সাথে এই পুরো মানে মিল আছে। আমরা এটা আমরা সিম্পলিফাই করতে পারবো, আমরা কাটাকাটি করতে পারবো। এখানে এস স্কোয়ারের সাথে এস স্কোয়ার আমরা বার করতে পারবো। এখন আমরা কি দেখতে পাই প্রিয় শিক্ষার্থী? আমরা দেখতে পাই ইকুয়াল টু উপরে আমরা এন স্কোয়ার দেখতে পাই, নিচে আমরা 1 দেখতে পাই। কেমন? আমরা কি পাবো তখন? আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি আর এন কেমন আর এন বাই আর ওয়ান ইকুয়াল টু এন স্কোয়ার ডিভাইড বাই 1 আমরা আর এন ইকুয়াল টু আমরা লিখতে পারি আর এন ইকুয়াল টু আর ওয়ান ইন্টু এন স্কোয়ার। কেমন? প্রিয় শিক্ষিত আমরা কি সম্পর্ক দেখতে পাই? আমরা দেখতে পাই এনতম কক্ষপথে ব্যাসার্ধের সাথে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ এন স্কোয়ার টাইমস বা এন স্কোয়ার গুণিত। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা খুব সহজেই অনলি এনতম কক্ষপথের ব্যাসার্ধ এন স্কোয়ার এস স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার এই ফর্মুলা মাথায় রেখে আমরা প্রথম কক্ষপথের ব্যাসার্ধ শুধু আমরা কি করব এন এর জায়গায় আমরা অনলি 1 স্কোয়ার বসিয়ে আমরা খুব সহজে মুখস্থ না করে সিম্পলিফাইয়ের মাধ্যমে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এই ধরনের অঙ্কগুলো আমরা প্রয়োগমূলক কাজগুলো আমরা করতে পারব। প্রশ্ন 3 কোশ্চেন 3 কোয়েশ্চন 3 প্রিয় শিক্ষার্থী আমরা কোয়েশ্চন 3 হচ্ছে যে এইচ পরমাণুর এনতম কক্ষপথের শক্তি এইচ পরমাণুর এনতম কক্ষপথের এইচ পরমাণুর এনতম কক্ষপথের শক্তি এবং প্রথম কক্ষপথের শক্তি সম্পর্কে এবং প্রথম কক্ষপথের শক্তির সম্পর্ক। কেমন? শক্তির সম্পর্ক। প্রিয় শিক্ষার্থী এই কারণে ঠিক আগের মতো এনতম কক্ষপথের শক্তি শক্তিটা আমরা ইএন দ্বারা প্রকাশ করবো এবং প্রথম কক্ষপথের শক্তি শক্তিশালী আমরা E1 দ্বারা প্রকাশ করবো। প্রিয় শিক্ষার্থী তাহলে আমাদেরকে শক্তির সমীকরণটা মাথায় রেখে কাজ করতে হবে। আমরা জানি এনতম কক্ষপথের শক্তি প্রিয় শিক্ষার্থী আমরা জানি শক্তি সবসময় ঋণাত্মক হয়। আমরা জানি এনতম কক্ষপথের শক্তি En equal to minus প্রিয় শিক্ষার্থী আমরা লিখতে পারি মাইনাস 2 পাই স্কোয়ার m 2 পাই স্কোয়ার m z স্কোয়ার e to the power 4 divided by n স্কোয়ার s স্কোয়ার সমীকরণ। অনুরূপভাবে প্রিয় শিক্ষার্থী আমরা মাই ডিয়ার স্টুডেন্টস আমরা প্রথম কক্ষপথের শক্তি E1 equal to আমরা লিখতে পারি মাইনাস লিখবো 2 পাই স্কোয়ার m z স্কোয়ার e to the power 1 স্কোয়ার ইন্টু s স্কোয়ার সমীকরণ 2। কেমন? প্রিয় শিক্ষার্থী আমরা আগের মতো আমরা কি করবো? আমরা সমীকরণ 1 বা 2 করে পাই। আমরা কি করতে পারি? প্রিয় শিক্ষার্থী আমরা লিখবো En ভাগ E1 ইকুয়াল টু আমরা যেটা লিখবো মাইনাস 2 পাই স্কোয়ার m z স্কোয়ার e to the power 4 divided by n স্কোয়ার s স্কোয়ার ইন্টু এটাকে আমরা উল্টিয়ে দিব। এটাকে আমরা ভাগের কাছে ভাগ দিয়ে আমরা এটাকে উল্টিয়ে দিব। লিখবো আমরা মাইনাস লিখবো এখানে 1 স্কোয়ার ইন্টু s স্কোয়ার divided by 2 পাই স্কোয়ার m z স্কোয়ার e to the power 4। প্রিয় শিক্ষার্থী এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা এই পুরোটাকে আমরা সিম্পলিফাই করতে পারি। এই পুরোটাকে আমরা সিম্পলিফাই করতে
এখানে আমরা পুরোটাকে আমরা সিম্পলিফাই করতে পারি এবং এইচ স্কোয়ারের সাথে আমরা এইচ স্কোয়ার আমরা বাদ দিতে পারি, তাহলে উপরে আমাদের 1/n স্কোয়ার থাকবে। প্রিয় শিক্ষার্থী, তখন আমরা কি দেখতে পাই, আমরা যদি কি পাই ইকুয়াল টু আমরা লিখতে পাই ইকুয়াল টু কত 1/n স্কোয়ার, কেমন? তাহলে আমরা কি পাই en বা e1 ইকুয়াল টু 1/n স্কোয়ার। en into n square equal to আমরা কি পাই e1, so en equal to e1 into 1/n square আমরা পেতে। প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা nতম কক্ষপথের শক্তির সাথে প্রথম কক্ষপথের শক্তির সাথে 1/n1 স্কোয়ার টাইমস বা মাল্টিপল আমরা সম্পর্কটা দেখতে পাই। প্রশ্ন 4, প্রশ্ন 4 4 নং প্রশ্ন আমরা দেখতে পাই। 4 নং প্রশ্ন হচ্ছে এইচ পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ নির্ণয়। এইচ পরমাণুর প্রথম কক্ষের নাম্বার 4 এইচ পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ নির্ণয়। প্রিয় শিক্ষার্থী, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। তাহলে আমরা সবাই জানি, আমরা একটু আগে আমরা যে কাজটা করছিলাম, আমরা জানি এইচ পরমাণুর nতম কক্ষপথের ব্যাসার্ধ আর n equal to n square h square divided by 4 pi square m z e square আমরা সবাই জানি। প্রিয় শিক্ষার্থী, এখানে যেহেতু প্রথম কক্ষপথের ব্যাসার্ধ এবং হাইড্রোজেন আমরা সবাই জানি যেহেতু হাইড্রোজেন পরমাণু এইচ পরমাণু সেহেতু z equal to 1। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই জানি হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1, তাই আমরা লিখতে পারি। এবং যেহেতু প্রথম কক্ষপথ n equal to 1 লিখতে পাই, তখন আমরা কি লিখতে পারি আর 1 equal to কত লিখতে পারি আমরা 1 স্কোয়ার into h স্কোয়ার divided by 4 pi square m into 1 into e স্কোয়ার আমরা লিখতে পারি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখন এখানে আমরা ওই মানগুলো আমরা বসিয়ে পাই। h equal to আমরা লিখতে পারি, h equal to আমরা মানটা জানি 6.624 into 10 to the power minus 27 and arc 7 আমরা লিখতে পারি m equal to 9.1 into 10 to the power minus 28 গ্রাম আমরা লিখতে পারি। শিক্ষার্থী e equal to 4.8 into 10 to the power minus 10 ESU electrostatic unit আমরা লিখতে পারি। pi equal to 3.1416 আমরা লিখতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা কার মান পুট করতে পারি, এখান থেকে আমরা h এর মান পুট করতে পারি, এখান থেকে আমরা m এর মান পুট করতে পারি, এখান থেকে আমরা e এর মান পুট করতে পারি, এখান থেকে আমরা pi এর মান পুট করতে পারি। প্রিয় শিক্ষার্থী, সবগুলো মান বসিয়ে সবগুলো মান পুট করে আমরা খুব সহজে মানটা ডিটারমাইন করতে পারবো। আমরা খুব সহজে মানটা আমি একটু তোমাদেরকে বসিয়ে একটু দেখাতে চাই। আর 1 কত হবে 1 স্কয়ার দিয়ে বের করতে পারলে আমরা এই স্কয়ার দিয়ে 6.624 into 10 to the minus 27 whole square divided by 4 into 3.1416 whole square pi square into m মানে আমরা লিখতে পারি into 9.1 into 10 to the minus 28 into এখন আমরা e স্কয়ার লিখতে পারি, e স্কয়ার মানটা 4.8 into 10 to the minus 10 whole square। প্রিয় শিক্ষার্থী, থেকে আমরা একটু ক্যালকুলেশন করে আমরা দেখাতে পারি। ক্যালকুলেশন করলে তোমরা যেটা পেয়ে যাবে equal to 0.53 into 10 to the power
-10 সেন্টিমিটার, -10 সেন্টিমিটার ইকুয়াল টু 0.53, আমরা অ্যাংস্ট্রম লিখবো। অ্যাংস্ট্রম এই শিক্ষাতে আমরা সবাই জানি এই সমান 1 অ্যাংস্ট্রম, এই ফর্মুলাটা আমরা জানি, এই ফর্মুলার মাধ্যমে আমরা কাজ করতে পারি। তাহলে আমি কি লিখবো? সুতরাং প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত হবে? 0.53 অ্যাংস্ট্রম। সমস্যা 5, সমস্যা প্রথম বোরকক্ষের শক্তি, প্রথম বোরকক্ষের শক্তি -13.5 ইলেকট্রোভোল্ট, -13.58 eV ইলেকট্রোভোল্ট হলে তৃতীয় বোরকক্ষের শক্তি, তৃতীয় বোরকক্ষের শক্তি কত? 5 শিক্ষার্থী এখান থেকে আমরা প্রথম বোরকক্ষের শক্তিটা দেওয়া আছে, সেখান থেকে আমরা কাজ করতে পারি। আমরা জানি এনতম কক্ষপথের শক্তিটা আমরা জানি হাইড্রোজেনের এনতম কক্ষের শক্তি আমরা সবাই En ইকুয়াল আমরা তো সবাই মাইনাস কত জানি আমরা 2 পাই স্কোয়ার m z স্কোয়ার e টু দি পাওয়ার 4, এটা আমরা একটু আগে করছিলাম, ডিভাইড বাই n স্কোয়ার h স্কোয়ার। এই শিক্ষার্থী এটা আমরা সবাই জানি। যেহেতু প্রথম কক্ষপথের শক্তি বলছে হাইড্রোজেনের কথা বলছি, সেটা আমরা এটাকে সিম্পলিফাই করতে পারি। সুতরাং হাইড্রোজেনের প্রথম কক্ষপথের শক্তি হবে E1 ইকুয়াল টু মাইনাস, আমরা কি লিখতে পারবো, 2 পাই স্কোয়ার m। শিক্ষার্থী জেডের পরিবর্তে আমরা 1 লিখবো, জেডের পরিবর্তে আমরা কত লিখবো? 1 স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 1 স্কোয়ার ইন্টু h স্কোয়ার। এবার আমরা আগের মতো মানগুলো পুট করবো। এই শিক্ষার্থী আমরা ঠিক আগে নিয়ে মানগুলো পুট করি, আমরা কত পাবো? এখানে আমরা এখান থেকে আমরা মানগুলো পুট করবো। আমরা মানগুলো পুট করে আমরা কিভাবে পাবো? যেহেতু প্রথম বোরকক্ষপথের শক্তি এত বলছে, সেহেতু এবং হলে তৃতীয় বোরকক্ষপথের শক্তি, তাহলে আমরা কোন কক্ষ শক্তি আমরা কম্পেয়ার করবো? আমরা তৃতীয় কক্ষপথের শক্তি আমরা কম্পেয়ার করবো। প্রিয় শিক্ষার্থী, প্রথম হাইড্রোজেনের তৃতীয় কক্ষপথের শক্তি E3 ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থী -2 পাই স্কোয়ার m, এখানে z এর পরিবর্তে 1 স্কোয়ারই হবে ইন্টু e টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 3 স্কোয়ার ইন্টু h স্কোয়ার। কেমন? তাহলে আমাদের কম্পেয়ার হবে প্রথম কক্ষপথের সাথে তৃতীয় কক্ষপথের শক্তি। তাহলে আমরা যেটা করবো, আমরা এটাকে 1 নং সমীকরণ দেবো, এটাকে আমরা 2 দিব, এটাকে আমরা 3 দিব। তুই শিক্ষার্থী 3 নং আমরা ইকুয়েশন 3 বা 1 করে পাই, ইকুয়েশন 3 ডিভাইড 1 করে পাই, তখন আমরা যেটা পাবো E3 বা E1 ইকুয়াল টু আমরা তখন কত পাবো? E3 -2 পাই স্কোয়ার m m 1 স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার 4 ডিভাইড বাই আমরা কত পাবো? 3 স্কোয়ার ইন্টু h স্কোয়ার ইন্টু আমরা বাইরেটার বিন্দু উল্লেখ দিব। প্রিয় শিক্ষার্থী, আমরা লিখবো -1 স্কোয়ার ইন্টু h স্কোয়ার ডিভাইড বাই 2 পাই স্কোয়ার m 1 স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার 4। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখান থেকে আমরা কি কি সিম্পলিফাই করতে পারি? এখান থেকে নিঃসন্দেহে আমরা সিম্পলিফাই করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা সিম্পলিফাই করতে পারি। এই পুরো ভ্যালুটা আমরা অ্যাভয়েড করতে পারি, এই পুরো ভ্যালুটা আমরা বাদ দিতে পারি, এই পুরো ভ্যালুটা এবং আমরা এই h স্কোয়ারের সাথে এই h স্কোয়ার আমরা সিম্পলিফাই করতে পারি। তখন প্রিয় শিক্ষার্থী আমরা কি পাই? আমরা পাই ইকুয়াল টু, আমরা কত লিখতে পারি? ইকুয়াল টু আমরা লিখতে পারি, উপরে আছে 1, নিচে আছে 9 আমরা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, কেমন? তখন আমরা কি পাই? আমরা পাই E3 উপরে লিখি, লিখে দেখতে তোমার অসুবিধা হতে পারে।
প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা কি দেখতে পাই? E3 by E1 equal to 1 by 9, E3 equal to into 9 equal to E1, E3 equal to E1 into 1 by 9 equal to E1 এর মান প্রিয় শিক্ষার্থী আমাদের প্রশ্ন দেওয়া হয়েছিল -30.58 minus 13.588 electron into 1 by 9. আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পেতে পারি? -1.509 minus 1.509 ইলেকট্রন আমরা পাবো। কৃষিক্ষেত্রে আমরা পাবো। এইভাবে আমরা আমার প্রশ্ন ছিল যে তৃতীয় কক্ষপথের শক্তি। প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা ক্যালকুলেশন করে ফর্মুলাগুলো প্র্যাকটিস করে আমরা যে কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেম, যে কোনো গাণিতিক সমস্যা আমরা সমাধান করতে পারি। আসলে প্র্যাকটিস আমরা ক্যালকুলেশনটাকে কীভাবে সহজভাবে করবো আমরা একটু চর্চা করে নকশাটা তৈরি করার মাধ্যমে আমরা এই চ্যাপ্টার থেকে কীভাবে ভালোভাবে গাণিতিক ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো খুব সুন্দরভাবে সমাধান করতে পারি সেই প্রসেস তোমরা শিখলা। তোমরা বেশি করে প্র্যাকটিস করবা এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে রেকর্ডিং ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম।